পবিত্র আশুরাকে মনে রেখে প্রবীণ সবাইকে আন্তরিক আহ্বানে ডেকে বলি, ভালো থাকবেন সবাই, আন্তরিক শুভেচ্ছা নেবেন সবাই। ম্যাগাজিন অনুষ্ঠানের সোনালী বিকেল আপনাদের মন ভালো করার সময়ের সঙ্গী হয়ে থাকতে চাই সব সময়। মূল পরিবেশনায় যাবার আগে প্রাসঙ্গিক দুটো কথাও শোনাতে চাই সবাইকে। পরিবেশনার শিরোনাম শেষ বিকেলের আমি। এই পর্বে আমরা সেসব মানুষের কথা শোনাতে চাই যারা আমাদের সমাজের সফল মানুষ কিংবা গুণী মানুষ, যাদের গুণের আলোয় আলোকিত হই আমরা, যাদের কারো কারো সফলতা আমাদেরকে গর্বিত করে, যারা তাদের চিন্তা চেতনায় আমাদের মন ও মননকে সমৃদ্ধ করে চলেন। সুন্দর মানুষ অথবা সমাজ বিনির্মাণে তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখেন। অনেকের ভেতরে থেকেও তারা আলাদা প্রকৃতির মানুষ বলে তাদের সম্মানও আলাদা, যাদের নৈতিকতা এবং মানবিকতা মুগ্ধ করে আমাদের, যাদের কাছে নৈরাশ্যবাদের কোনো জায়গা নেই, যারা নিজেরাও স্বপ্ন দেখেন এবং অন্যকেও স্বপ্ন দেখতে সাহায্য করেন, যাদের কথা শোনা মানেই একরকম অভিজ্ঞতা অর্জন, যারা আছেন বলেই আমাদের নিঃসঙ্গতাগুলো সঙ্গ পায়। শেষ বিকেলের আমি পর্বে আজও এমনই একজনের সঙ্গ নিয়েছেন শফিকুল ইসলাম বাহার। চলুন আমরা শুনি তাহলে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের ভেতরে গুণ আছে, এই গুণ তার ভেতরেও গুনগুন করে এবং একটা পর্যায়ে এই গুণ আগুন হয়ে যখন প্রকাশিত হয় তখন তার আলো আমাদেরকেও আলোকিত করে। আমরা মুগ্ধ হই, আমরা আনন্দিত হই, আমরা তাকে অভিনন্দিত করি। প্রিয় শ্রোতা, এমনই একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের বেতার এবং টেলিভিশনের একজন গীতিকবি এবং ব্যক্তিগতভাবে তিনি একজন স্বনামধন্য কবিও বটে। নাম তার মোহাম্মদ শামসুল হক শামস। তার সঙ্গে আমরা আলাপচারিতায় এখন কিছুটা সময় পার করব। প্রথমেই আপনার জন্মের কথা দিয়ে শুরু হোক আমাদের সব কথা। কোথায় জন্ম কিংবা কত সালে জন্ম? আমার জন্ম ৩রা ডিসেম্বর ১৯৫০ সালে, গ্রামের বাড়ি মিরগঞ্জ, থানা চান্দিনা, জেলা কুমিল্লায়। ওখানে কি আপনার ছোটকালের শিক্ষা জীবন? জি, আমার শৈশব ওখানেই, শিক্ষা জীবন, প্রাথমিক শিক্ষা জীবন এবং মাধ্যমিক শিক্ষা জীবন ওখানে সমাপ্ত হয়। তারপরে অন্য উচ্চতর শিক্ষার জন্য? উচ্চতর শিক্ষার জন্য আমি সরকারি তিতুমির কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশের পর সোশিওলজিতে মাস্টার ডিগ্রি ভর্তি হই। এই যে পড়াশোনার পাশাপাশি আবার লেখালেখির অভ্যাসটা কিভাবে এলো? আমি লেখালেখি আমার কৈশোর থেকেই শুরু করি এবং আমার গ্রামের পরিবেশ, পারিপার্শ্বিকতা, বাংলাদেশ গানের দেশ এবং আমার এলাকা অনেকটা পানির নিচে বা অনেকটা নদী না হলেও হাওর, বিল ইত্যাদি সমৃদ্ধ। তো বর্ষাকালে ওই পথে, বিশেষ করে বর্ষা যখন প্লাবিত হয়ে যেত তখন মামার বাড়ি যেতে নৌকা দিয়ে যেতে হতো। এই সমস্ত নদী পথে চলাফেরা করতে করতে, ভাটিয়ালি গান শুনতে শুনতে, পল্লীগীতি শুনতে শুনতে আমার ভেতরেও গুনগুন করতো আমি যদি গান লিখতে পারতাম। তখন থেকে আমি গান লেখার চেষ্টা করি। আর তারপরে কবিতায় হাত দিলেন কিভাবে? কবিতা আমি মূলত লেখা শুরু করি, আমার প্রেরণার মূল আমার স্বাধীনতার যুদ্ধ। আমার স্বাধীনতার যুদ্ধ যখন দেশ বিধ্বস্ত হচ্ছে, মা বোন যখন নানানভাবে লাঞ্ছিত হচ্ছে, ভাইয়েরা যুদ্ধক্ষেত্রে শহীদ হচ্ছে, এইসব জিনিস আমাকে এত পীড়িত করে, ওই প্রেরণা এবং ওই পীড়িত যন্ত্রণা থেকেই আমি আমার কবিতা লেখা শুরু করি। যদি জানতে চাই প্রিয় কবিদের তালিকায় কারা কারা আছেন, কাদের নাম উচ্চারণ করবেন? আমি সর্বপ্রথম মহান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলবো। ওনার কবিতা পড়েই আমরা কবিতার কাঠামো শিখেছি। পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার বিদ্রোহী চেতনার কবিতাগুলো, ইসলামিক গজলগুলো আমাকে আবিষ্ট করত, ফলে ওনাকেও আমার প্রিয় কবি অন্তর্ভুক্ত করে নিলাম। যেহেতু আজ একটি পবিত্র দিন, পবিত্র আশুরা, আর আপনি যেহেতু কবিতা লেখেন, তো বোধ করি সব বিষয়ে কবিতা লেখার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চয় করেছেন। তো আমাদের শ্রোতাদের জন্য যদি এই পবিত্র দিন উপলক্ষে কোনো কবিতা শোনাতে বলি, তাহলে নিশ্চয়ই শোনাবেন আমাদেরকে। কোন কবিতাটি শোনাবেন আমরা একটু শুনতে চাই। পবিত্র আশুরা উপলক্ষে আমি ইমাম হোসেনকে নিয়ে, কারবালার বিষয়টাকে নিয়ে একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি আমি আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। কবিতার নাম ইমাম হোসাইন জিন্দা আজো। সেদিন থেকেই যেন মায়া মমতা সব উঠে গেল, ইমাম হোসাইন যেদিন সফর সঙ্গী নিয়ে কারবালা এলো। পাষাণ এজিদ তার দলবল নিয়ে ঘিরে কারবালা, ইমাম হোসাইন ভাবে হবে কি সন্ধির মুখে বিষ ঢালা। ফোরাতের পানি বাজার ঘাট বন্ধ করে এজিদের বাহিনী
খেলাফত সুলতান পরে চিন্তায় কি হতে যাচ্ছে মূল কাহিনী। ইমামের কাফেলায় পানির হাহাকার, নেই খানা দানা, নিকটে ফোরাত অথচ ইমামের সেখানেও যেতে মানা। সদ্যজাত শিশু আজগর কুলে আদরের কালে, শত্রুর তীর লাগে সে তার বুকে পিঠে আর নরম গালে। মুহূর্তে শিশু ঢলে পড়ে যায়, উঠে চিৎকার, একই হায় হায়, কি হয়ে যাচ্ছে পরস্পরের মাঝে, লোভে না ঘৃণ্য ক্ষমতার লিপ্সায়। এলো 10ই মহরম, আশুরার এই দিন সন্ধ্যাবেলা, যুদ্ধের দামামা চারিদিকে আর এজিদ বাহিনীর পাশবিক খেলা। এক অঞ্জলি পানির লাগি ফোরাতের ঘাটে ইমাম নামে, পানি নিয়ে আর হলো না ফেরা তাঁর, জীবন দিল সে পানির দামে। তীর এসে তাঁর হলকুমে লাগে, লুটায় ইমাম ফোরাতের বুকে, লাশ নিয়ে তাঁর শুরু হয় খেলা, কল্লার নেশা সীমারের চোখে। মরদেহ বেঁধে ঘোড়ার পেছনে হেঁচড়ানো হয় যুদ্ধের মাঠে, তারপর সীমার নবী কলিজার পবিত্র শির নিজ হাতে কাটে। বন্দি করে নারী শিশু যত ইমামের কাফেলায়, ধীরে ধীরে তাদের হত্যা করে এজিদের দল গোপনে লুকায়। বিচারের আওতায় কেউ এলো কেউ গেল অভিশাপে মারা, ইমাম হোসাইন জিন্দা আজও, আসে আজও তাই পবিত্র আশুরা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদেরই একজন কবি এবং গীতিকবি মোহাম্মদ শামসুল হক শামস এই পবিত্র দিন উপলক্ষে তারই লেখা একটি কবিতা শোনালেন। একটু জানতে চাই, আপনার লেখা কবিতার বইয়ের সংখ্যা কতগুলো? আমার সর্বমোট 8টি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে, তার ভেতরে 2টি ছড়া গ্রন্থ। আর ইসলামী কবিতার কোনো বই কি বের করেছেন? জি, আমি ইসলামী কবিতার একটি বই বের করেছি। কবিতার বইয়ের নাম সর্বকালের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আপনি এই যে কবিতা লিখলেন, গান লিখলেন, বেতারের তালিকাভুক্ত গীতিকবি হলেন, টেলিভিশনের হলেন, কতগুলো গান লেখা গেল পরিসংখ্যান কি দেয়া যায় একটু? আমার প্রায় 2000-এর উপরে গান লেখা আছে এবং বিভিন্ন বিষয়ের উপর। বিভিন্ন বিষয়ের উপরে। আমি আধুনিক গান আমার টেলিভিশনে প্রচারিত হচ্ছে, বেতার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে, পল্লীগীতি, ইসলামিক গান, দেশাত্মবোধক গান, এবং বিশেষ করে আমি কৃতজ্ঞ, আমার এই বেতার কেন্দ্রের মাধ্যমে আমার অনেকগুলা গীতি নকশা প্রচার হয়েছে। উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17ই মার্চ নিয়ে আমার গীতি আলেখ্য প্রচার হয়েছে, 15ই আগস্ট নিয়ে আমার গীতি আলেখ্য প্রচার হয়েছে, আশুরা নিয়ে আমার গীতি আলেখ্য প্রচার হয়েছে, ঈদে মিলাদুন্নবী নিয়ে আমার গীতি আলেখ্য প্রচার হয়েছে, এবং ইদানিং সর্বশেষ ঈদুল আজহার উপরেও আমার একটি, কোরবানির উপরেও আমার একটি গীতি আলেখ্য প্রচার হয়েছে। কোন কোন বিশেষ শিল্পী আপনার গান করেছেন, কয়েকজনের নাম একটু যদি বলতেন? বিশেষ করে আমার আধুনিক গান বা ধর্মীয় গান, পল্লীগীতি যারা গেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ফেরদৌস আরা, খালিদ হোসাইন, রথীন্দ্রনাথ, আবু বকর সিদ্দিক। আমাদের একটা জীবন, কিন্তু অনেক ঘটনা ঘটে যায় সেই জীবনে, অনেক স্মৃতি জমা পড়ে। তো স্মৃতি রোমন্থন পর্বে যদি শুনতে চাই আপনার কোন উল্লেখযোগ্য স্মৃতি, আমাদের শ্রোতাদেরকে কোনটি শোনাবেন? আমার শৈশব জীবনের একটি স্মৃতি আমার খুব বেশি আমার হৃদয়ে দাগ কাটে, আজও আমার মনে পড়ে। সেই স্মৃতি, আমি তখন, আমার বয়স সম্ভবত 10-12 বছর, মামার বাড়িতে সাধারণত হিন্দু ধর্মের দুর্গাপূজার সময় বেড়াতে যেতাম। তো মামার বাড়ি থেকে কিছু দূরে একটি ছোট খাল পেরোতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এই বাঁশের সাঁকো পেরুয়ে আমরা কয়েকজন, আমার ছোট ভাই তখন 7-8 বছর বয়সের, তাকে সহ আমরা দুর্গাপূজা দেখার জন্য রওনা হলাম। ওপারে দাঁড়িয়ে আছি আর অন্যান্যরা যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় কোথা থেকে একটি মৌমাছির ঝাঁক থেকে অনেকগুলা মৌমাছি ছুটাছুটি করে এসে আমাদের কামড়ানো শুরু করলো। বিশেষ করে আমার ছোট ভাই ছোট, তাকে এমন ভাবে মৌমাছি কামড়ালো এবং এত মৌমাছি তার গায়ে বসে পড়লো, অবশেষে দেখা গেল যে সে হাসি যখন দিল, হাসির সাথে একটি মরা মৌমাছি তার নাকের ভেতর থেকে বের হলো। ওই লোমহর্ষক স্মৃতি আজও আমাকে আন্দোলিত করে, আজও আমার মনে পড়ে। এই যে লেখালেখি আপনার হাতে আসে, মনের ভেতরে ভাবনা খেলা করে, এই ভাবনাগুলো কিভাবে আসে? কি কাদরূপ কোনো বই পড়তে গিয়ে, কিংবা কোনো ঘটনা, অথবা ঘুরে বেড়ানোর ভেতরে? এই বিষয়গুলো কিভাবে, উপকরণগুলো কিভাবে জোগাড় হয়ে থাকে? আমার লেখার উপকরণ বিশেষ করে আমি একটু ঘোরাঘুরি করি এবং মানুষের কথা শুনি। মানুষ কথা বললে আমি তাদের কথা মন দিয়ে শুনি। আমি যদিও ভালো করে কথা বলতে পারি না বা উপস্থাপন করতে পারি না, কিন্তু অন্যের কথা, অন্যের স্মৃতি, এবং আমার জীবনে দেখা গেছে অনেক বন্ধু, অনেক কাছের
মানুষ তাদের অনেক গোপনীয় অনেক কষ্টের কথা আমার কাছে দিনভর আমাকে গল্পের মতো শোনাতো। এইসব জিনিসগুলি আমার প্রেরণা হিসাবে কাজ করতো। আমি এইসব বিষয়ের উপরে লিখি। তারপরে পত্রপত্রিকা পড়লে, বিভিন্ন চিত্র দেখলে, সামাজিক বিভিন্ন ঘটনা দেখলে এই সমস্ত জিনিস থেকে আমার লেখার প্রেরণা আসে। উপরন্ত প্রকৃতির প্রেরণা তো আমাকে প্রতিনিয়তই আন্দোলিত করছে। বিশেষ করে দক্ষিণামলয়, টাপুর টুপুর বৃষ্টি, কনকনে শীতের শিরশির হাওয়া, ঝর্ণার নাচন ইত্যাদি, সমুদ্রের উত্তাল তরঙ্গ, এইসব আমার চারিপাশে বিরাজ করছে। এসব দেখেই আমি সাধারণত কবিতা লিখি। তাহলে অন্য কথা নাই, এবার কবিতাই শুনতে চাই। আপনারই লেখা আরো একটা কবিতার একটু অংশ শুনি আমরা বরং। আমি মাদক নিয়ে একটি কবিতা পড়ছি। এই কবিতাটি বিভিন্ন অনলাইন পত্রিকায়ও প্রকাশ পেয়েছে এবং আমি এক অনুষ্ঠানেও কবিতাটি পড়ে অনেক বাহবা কুড়িয়েছি। কবিতাটির নাম মাদক। মানুষ খেকো মাদক থেকে বাঁচাও দেশের জনগণ, ধুকে ধুকে মরছে যুবক নরনারী অগণন। বিষাক্তই মরণ রোগে পঙ্গু দেশের জনবল, মাদক পাচারকারী ধরো, করো এদের ব্যবসা অচল। মাদক হারাম, মাদক হারাম, মাদক সেবন মুক্ত হও, সুস্থ সবল সুঠাম দেহের জীবনটারে খুঁজে লও। থাকবে ভালো, আসবে ঘরে মন ভোলানো সুখ বাতাস, বলবে না কেউ মাদক সেবী বৃথা কেন মরতে যাস। মরেলে জাতি নেশায় ডুবে ধরবে রেখে দেশের হাল, শত্রুরা ফের বসলে জেঁকে রাখবে কারো পিঠের ছাল। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন কবি মোহাম্মদ শামসুল হক শামস। এই পর্যায়ে একটু পারিবারিক জীবনের কথা শুনি। আপনার পরিবারে কে কে আছেন, কয়েক সন্তানের জনক আপনি? আমার পরিবারে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার 2 ছেলে। বিশেষ করে বড় মেয়ে প্রথম সন্তান, মাস্টার ডিগ্রি পড়ে, তাকে বিয়ে দিয়ে দিয়েছি। আপনার লেখালেখি জীবনে সার্থকতা কিংবা পুরস্কার অর্জন এ সম্পর্কে কি বলতে ইচ্ছে করে আমাদের? কি কি পেলেন আপনি? মানুষের ভালোবাসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু কিছু পুরস্কার পেয়েছি, মানবাধিকার সংগঠন থেকে পুরস্কার পেয়েছি, খান মোহাম্মদ মঈনুদ্দিন পুরস্কার পেয়েছি, কবি জসিমউদ্দিন পুরস্কার পেয়েছি, নজরুল ইসলামের উপরে স্মারক পুরস্কার পেয়েছি, গীতিকবি হিসাবে বিভিন্ন সংগঠন থেকে গীতিকার হিসাবে আমি বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি। এতে করে মোটামুটি আমার 10 থেকে 12টা সম্মাননা অর্জন করা হয়েছে। আর বর্তমানে আপনার লেখালেখির ব্যস্ততা কেমন? কি নিয়ে ভাবছেন অথবা কি লিখছেন? বর্তমানেও আমি লেখালেখি করছি। আমি বিশেষ করে এই মুহূর্তে এখন কিছু রোমান্টিক কবিতা লিখলেও পাশাপাশি কিছু সামাজিক কবিতা লিখি। বেসিক্যালি আমি সোশিওলজি আমার খুব প্রিয় সাবজেক্ট। আমি সোশ্যাল প্যাথোলজি, সামাজিক অবক্ষয়, এসব বিষয়ের উপরই লিখি। মানুষের নৈতিকতা ডেভেলপমেন্ট কি করে আসতে পারে, কি করে মানুষ মানুষের মতো বসবাস করতে পারে। আমার একটা গান আছে, বাসিন্দা আমরা এক পৃথিবীর, অতএব আমি চাই সকল মানুষ আমরা পরস্পর মানুষের মতো একইভাবে যেমন আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করে এক পৃথিবীতে বাস করতেছি, আমরা যেন আবার পৃথিবী থেকে সম্মানের সাথে সবাই মৃত্যুবরণ করতে পারি, যেন কেউ কারো শত্রু হয়ে যেন জীবন অতিবাহিত না করি। আমি এই বিষয়গুলির উপরে ইন্সপিরেশনমূলক, উৎসব বা প্রণোদনামূলক, প্রেরণামূলক কবিতা লিখে থাকি। যে বেতারের মাধ্যমে আপনি এতক্ষণ শ্রোতাদের মুখোমুখি হলেন, সেই শ্রোতাদের জন্য কি বলবেন? আমি আমার কাছের ও দূরের শ্রোতা বন্ধুদেরকে আমার এই কথাগুলি শোনার জন্য আপনারা যে সময় ব্যয় করলেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। পাশাপাশি সোনালী বিকেলের মতো একটি অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হয়, এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং এর সাথে জড়িত কলাকুশলী বন্ধুদেরকে আমার প্রাণ ঢালা অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। তারা যেন আমাদের মতো অপরিচিত মানুষদেরকে, যারা আমরা বিভিন্ন জায়গায় লুকায়িত আছি, তাদের মতো মানুষকে যেন খুঁজে বের করে এনে জাতির সামনে তুলে ধরেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং শ্রোতাদেরকে আমাদের এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য যেন আমাদের বেতার কেন্দ্র এভাবে আপনাদেরকে কুড়ায় আনতে পারে, আপনাদের প্রতিভার স্ফুরণ দেখে আপনাদেরকে বিকশিত করার সুযোগ করে দিতে পারে। ফলে আপনাদের জীবনকে এমনভাবেই গঠন করুন যেই জীবনের মাধ্যমে দেশ, জাতি, পৃথিবী সমৃদ্ধ হবে। শ্রোতা বন্ধুরা, কবি মোহাম্মদ শামসুল হক শামস এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে।
পবিত্র আশুরাকে মনে রেখে প্রবীণ সবাইকে আন্তরিক আহ্বানে ডেকে বলি, ভালো থাকবেন সবাই, আন্তরিক শুভেচ্ছা নেবেন সবাই। ম্যাগাজিন অনুষ্ঠানে সোনালী বিকেল আপনাদের মন ভালো করার সময় সঙ্গী হয়ে থাকতে চাই সব সময়। মূল পরিবেশনায় যাবার আগে প্রাসঙ্গিক দুটো কথাও শোনাতে চাই সবাইকে। পরিবেশনার শিরোনাম